দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয়ে জলাতঙ্ক রোগ, চিকিৎসা এবং প্রতিরোধ। অতিথি হিসেবে আছেন মেডিসিন, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুল বাশার, তত্ত্বাবধায়ক সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালী। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। ডাক্তার আরিফুল বাশার, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর অন কলে। আপনাকে ধন্যবাদ। আমরা আজ কথা বলবো জলাতঙ্ক রোগ বা র্যাবিস নিয়ে। বলা হয়ে থাকে যদি একবার র্যাবিসের সংক্রমণ যদি হয়ে যায়, তার লক্ষণ যদি প্রকাশ পায়, তাহলে মৃত্যু প্রায় 100% নিশ্চিত। কথাটা আসলে সত্য কিনা, এটা দিয়ে একটু শুরু করি। আপনি আসলে ঠিকই বলেছেন। মানে এই রোগটা যদিও খ্রিস্টপূর্বাব্দের একটা রোগ, শত শত বছর ধরে আছে, কিন্তু এই রোগটা যদি হয়ে যায় তাহলে তাকে আসলে বাঁচানো যায় না। পুরো পৃথিবীতে 2 থেকে 3টা মানে হাতের সংখ্যক কিছু রোগী বেঁচেছে, কিন্তু যারা বেঁচেছে তারা আসলে সিভিয়ারলি মরবিড হয়ে বেঁচেছে। আচ্ছা, কিন্তু মোটামুটি বলা যায় যে এটা 100% মর্টাল। তবে এখানে একটা কথা কিন্তু মাঝখানে আছে, যদি লক্ষণ প্রকাশ পায় তারপর কিন্তু হচ্ছে মৃত্যু নিশ্চিত। কিন্তু আমরা যদি আগে থেকেই প্রতিরোধ করা শুরু করি, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে 100% ভাগ হচ্ছে এখান থেকে চলে আসাটা সম্ভব, তাই না? তো আমি একটু জানতে চাই, প্রথমে দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, জলাতঙ্ক রোগ আসলে কোন কোন প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে বা কারা এদের বাহক? জলাতঙ্কের মেইন বাহক হচ্ছে কুকুর, এছাড়াও আপনার বিড়াল, তারপরে হচ্ছে আপনার ফক্স, মগজ বলে একটা প্রাণী আছে যেটা ওই বন বিড়াল বলে অনেকে, যেগুলো আপনার মাংসাশী প্রাণী, সেখান থেকে হতে পারে। আচ্ছা, কিন্তু এটা মেইন বাহক হচ্ছে আসলে কুকুর। কুকুর হচ্ছে মেইন বাহক। সম্ভবত কুকুরের লালাতে হচ্ছে এক ধরনের ভাইরাস থাকে। এটা একটা এক ধরনের ভাইরাস যেটা আরএনএ ভাইরাস বলে। আচ্ছা, এই ভাইরাসটা থাকে, এই ভাইরাস থেকে হচ্ছে জলাতঙ্ক রোগ হয়। তো জলাতঙ্ক রোগটা যখন হয়, র্যাবিসটা যখন হয়, তখন লক্ষণটা কতদিন পরে প্রকাশ পায়? এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। প্রথম হচ্ছে যে প্রাণীটা বাইট করবে, ওর আসলে র্যাবিস থাকতে হবে, র্যাবিড অ্যানিমাল হইতে হবে। আচ্ছা, যদি এখন আমাদের শরীরে কোন অংশে বাইট করছে সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। এটা যেহেতু ব্রেনের একটা রোগ, তাহলে ব্রেনের কাছাকাছি কোনো অংশে যদি বাইট হয়, যেমন ধরেন আপনার ফেসে, নেকে, তাহলে তার র্যাপিডলি ডেভেলপ করার সম্ভাবনা থাকে। আর যদি আপনার লিম্বে হয় তাহলে এটা অনেক দেরিতে আসতে পারে। এমনি সাধারণত অ্যাভারেজে বলা হয় যে এটা 7 থেকে 90 দিনের মধ্যে লক্ষণ চলে আসে, কিন্তু কিছু কিছু কেস আছে যে অনেক বছর পরে হয়েছে। আচ্ছা, অনেক বছর পরে হচ্ছে লক্ষণ দেখা গিয়েছে। কুকুর বিড়াল কামড়ালে কি র্যাবিসটা হতে পারে, নাকি হচ্ছে অনেক সময় তো দেখা যায় যে কুকুর বিড়াল আছড় দিয়েছে, বা অনেক পেশেন্টই কিন্তু বলে থাকেন যে হচ্ছে আসলে শুধুমাত্র আছড় দিয়েছে, রক্ত তেমন একটা দেখা দেয়নি, অর্থাৎ হচ্ছে র্যাবিস হওয়ার সম্ভাবনাটা তেমন নেই বা টিকা নেওয়ার প্রয়োজনটা নেই। আসলে কি তাই? আসলে প্রথম কথা হচ্ছে যে এই ভাইরাসটা থাকে আপনার স্যালাইভাতে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনি শুধু আঁচড় দিলে হবে কিনা, এটা একটা কোশ্চেন। প্রথম হচ্ছে যে অ্যানিমেলকে র্যাবিড হইতে হবে। সব অ্যানিমেল তো র্যাবিড না, যারা ঘরে অ্যানিমেল পালছেন ওগুলো তো র্যাবিড না, তাহলে আপনাকে র্যাবিড অ্যানিমেল হইতে হবে ফার্স্ট। এখন যেটা হচ্ছে যে কুকুর বিড়াল সাধারণত ওরা ওদের সাক করে, মানে ওদের পটা জিহ্বাতে ওরা টাচ করে। তো এখন এইটাতে করলে হয় কি, অনেক সময় ভাইরাসটা হাতে চলে আসতে পারে, এবং ওইটা দিয়ে যদি উনি স্ক্র্যাচ করে তাহলে একটা সম্ভাবনা থেকে যায় যে ভাইরাসটা চলে যেতে পারে বডিতে। আচ্ছা, সাধারণত এইটাতে কম যায়, কিন্তু হতে পারে। আচ্ছা, যদি এই ধরনের দুর্ঘটনার শিকার কেউ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি করা একদম প্রয়োজনীয়? প্রথম হচ্ছে যদি মানে এগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। প্রথম হচ্ছে যে কামড় দিচ্ছে সে কি তার প্যাট অ্যানিমেল কিনা, তাকে সে অবজার্ভ করতে পারতেছে কিনা, নাকি সে একটা স্ট্রিট রাস্তায় আছে। যদি এরকম হয় যে সে অবজার্ভ করতে পারছে না, স্ট্রিট, সে জানে না ওই বিড়ালটা বা কুকুরটা ভ্যাকসিনেট কিনা, তাহলে তাকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে তার সেফটির জন্য। আচ্ছা, এটা অবশ্যই নিয়ে নিতে হবে। এবং এটা আপনি তো বলেছেন যে এটা 100% কিন্তু প্রিভেন্টেবল। এটা যেমন 100% মর্টাল, আবার 100% প্রিভেন্টেবল, দুটোই কিন্তু 100%। আমি এই বিষয়ে আরো আপনার কাছে জানবো, তবে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার ফোন কলটি আমরা নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে ফরহাদ বলছি। আমার বাসায় পোষা খরগোশ আছে,
তো এই খরগোশ আমার বাচ্চাকে আর কি মানে কামড়ে দিছে, তাতে তার একটু ব্লাডও বের হয়েছে। তো এখন এইটা কি আসলে কোনো ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে কিনা? ফরহাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদেরকে, আমাদের অতিথি এই উত্তরটা আপনাকে দিবেন। স্যার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। হ্যাঁ জি, আপনার আসলে খরগোশ থেকে এই ভাইরাসটা স্প্রেড করে না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ হচ্ছে এই ভাইরাসটা সেই ধরনের এনিমেল থেকে স্প্রেড হয় যেটা হচ্ছে আপনার হচ্ছে মাংসাশী প্রাণী বলি বা ক্যানাইন টিথ আছে যেটা। তারপর সেফটির জন্য আপনি যদি ওই খরগোশের ভ্যাকসিনেশন থাকে ওটা নিয়ে নিতে পারেন, যেহেতু খরগোশ পালেন আপনি, ওখানে যে ভেটেরিনারি যদি কোনো ডক্টর থাকে তার পরামর্শ নিয়ে ভ্যাকসিন বা অন্যান্য ওষুধগুলো আপনারা নিয়ে রাখতে পারেন। মূলত আমরা বলতে চাচ্ছি হচ্ছে যে যারা মাংসাশী প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই র্যাবিস বা জলাতঙ্ক হওয়ার সুযোগটা অনেক বেশি। তারপরও সেফটির জন্য যেহেতু বাচ্চা মানুষ, সেখানে আসলে কোনো রকম মানে ইফ এন্ড দেনের কোনো সুযোগ নেই, তাহলে অবশ্যই হচ্ছে সেখানে একজন বিশেষজ্ঞের কাছে যাওয়াটা খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে যখন হচ্ছে লক্ষণটা প্রকাশ পায় তখন তাৎক্ষণিকভাবে কি সমাধান রয়েছে বা কি করবেন? লক্ষণ প্রকাশ পেয়ে গেলে মানে ডিজিজ যদি হয়ে যায় তাহলে তো আসলে কিছু করার থাকে না। তা আমাদের হসপিটালে আমরা ভর্তি রাখি, বাংলাদেশের একমাত্র আমাদের হাসপাতালই যেটা গভর্নমেন্ট হাসপাতাল, ওখানে রোগীগুলো ভর্তি থাকে। তো সাধারণত আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্ট বলি, যেটাকে মানে পিসফুল যাতে ডেথ হয় এটা চেষ্টা করি। কিন্তু এখন কিন্তু রোগী অনেক কমে গেছে, বছরে হয়তো 40টার বেশি রোগী হয় না। তার অন্যতম কারণ হয়তো বা এই যে ভ্যাকসিনেশনের বিষয়গুলো চলে আসছে। হ্যাঁ, অনেকে এখনো পেরিফেরিতে বিশেষ করে অনেকে অ্যাওয়ার না। আচ্ছা, আমি এই বিষয়ে আপনার কাছে আরো জানবো, যেহেতু পেরিফেরির কথা এসছে যে গ্রাম অঞ্চলে এখনো মানুষ এই বিষয়ে অ্যাওয়ার না এবং এখনো অনেক ধরনের কুসংস্কার কিন্তু রয়েছে। আমরা কথা বলছিলাম র্যাবিস নিয়ে এবং একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে একজন পোষা র্যাবিট বা খরগোশ আছে তার বাসায় এবং সেটা হচ্ছে কামড় দিয়েছে, এবং আপনি জানালেন যে আসলে র্যাবিট দিয়ে তেমন একটা ছড়ায় না, তবে যারা মাংসাশী প্রাণী তা দিয়ে ছড়ায়। তো যদি হচ্ছে এরকম মাংসাশী প্রাণীর কামড় হয়ে থাকে তো তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে যে যতটুকু সময় পাওয়া যায় ওইটুকু সময়তে আমি কি করতে পারি? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে প্রথম কাজ হচ্ছে যদি কোনো ধরনের স্ক্র্যাচ হয় বা বাইট হয় তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে আপনাকে ওই জায়গাটাকে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার পানি দিয়ে এবং সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং এটা বলা হয় যে কমপক্ষে আধা ঘন্টা আপনিকে ওয়াশ করে নেবেন জায়গাটা। এটাতে সুবিধাটা হচ্ছে যে এই ভাইরাসটা হচ্ছে মানে একটা অ্যানভেলপ থাকে ভাইরাসটার উপরে, যখনই আপনি সাবান পানি ইউজ করবেন তখন ভাইরাসটার অ্যানভেলপটা নষ্ট হয়ে যায়, তখন ভাইরাসটা মরে যায়। তো সেই জন্য যত ভালো করে ওয়াশ দিতে পারবেন, দেখা যাবে যে 70 থেকে 80% কিন্তু ওয়াশই ভালো হয়ে যায়, মানে ভাইরাসটা নষ্ট হয়ে যায়। অনেকের এই ওয়াশই খুব ভালো কাজ করে এবং আমাদের যে এক্সপিরিয়েন্স আছে যারা লেটে ওয়াশ করে তাদের অনেক সময় দেখা গেছে যে সমস্যা হয়। অনেকে হয়তো ওয়াশ না করেই চলে আসে 2 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা পরে, অনেকে 1-2 দিন পরেও রোগী আসে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট যে যেই জায়গাটাতে বাইট হবে বা সন্দেহ হবে সেটা যাতে ধুয়ে ফেলে, আধা ঘন্টা যাবতীয় কমপক্ষে আধা ঘন্টা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে, সাবান পানি দিয়ে রেগুলার জায়গাটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, জলাতঙ্কের জন্য তো অনেকগুলো টিকা হচ্ছে বর্তমানে বের হয়েছে এবং মহাখালী যে হাসপাতালটা রয়েছে সেখানে স্পেসিফিক ভাবে কিন্তু এই টিকাটা দেওয়া হয় এবং আমরা যখনই দেখি এই ধরনের দুর্ঘটনা হয় সবাই কিন্তু সেই হাসপাতালের দিকেই ছুটে যান। তো আপনার কাছে জানতে চাচ্ছি কতক্ষণের মধ্যে এই ভ্যাকসিনেশনটা শুরু করেন আপনারা? ভ্যাকসিনেশনটা আমরা বলি যে পেশেন্ট যত তাড়াতাড়ি আসে তত পেশেন্টের জন্য ভালো। আর আমাদের এখানে যেটা আমরা দিই এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে এবং WHO যে শিডিউলটা আছে এটা দিই। ভ্যাকসিন কিন্তু একটাই, এটা প্রাইভেট বলেন আর গভর্নমেন্টে বলেন একটাই ভ্যাকসিন দেয়। শিডিউলটা ভিন্ন হতে পারে, কেউ 3টা দেয়, কেউ হয়তো 5টা দেয় এবং প্রসিডিউরটা ভিন্ন হতে পারে। অনেকে চামড়ার নিচে দিচ্ছে, অনেকে মাংসে দিচ্ছে। তো এখন লেটেস্ট যে রেজিমেন্টটা আছে WHO থেকে বলা হয় এটা হচ্ছে চামড়া নিচে দেয়, যেটা আমরা প্র্যাকটিস করি। এটা ইকোনমিক্যাল এবং অনেক পেশেন্টকে দেওয়া যায় এবং এটা কম ভিজিট করতে হয়। সাধারণত দেখা যায় যে 5টা দিলে রোগীকে 5 বার আসতে হবে, কিন্তু যদি আমরা 3টা দেই কতদিন পর পর আসতে হবে? এটা একটা টাইম আছে 0, 3, 7, 14 এবং 21 ডেজ। তা ওইটাতে পেশেন্টকে আমরা এখন যেটা WHO থেকে এবং আমাদের গভর্নমেন্ট থেকে যেটা করা হয়েছে 3টা ভিজিট করলেই হয়। আচ্ছা, একটা প্রচলিত কথা কিন্তু আছে যে কুকুর কামড়ালে কিন্তু 14টা ইনজেকশন দিতে হবে। ওটা অনেক আগে ছিল, এখন আর এখন কি সেটা একদম ভিন্ন? না, এক ভিন্ন। এটা নাভির চারপাশে দেওয়া হতো, এটা আসলে নার্ভ সেল ভ্যাকসিন ছিল, এটার কিছু কমপ্লিকেশনও ছিল। তো এখন অনেক ডেভেলপড হয়ে গেছে। এখন তাহলে কি এই ভ্যাকসিন দিচ্ছি, অন্যান্য ভ্যাকসিন যেভাবে দেয় সেভাবেই দেয় এবং এটা আরো ইজি হয়ে গেছে। কি আছে কিনা এই নতুন ভ্যাকসিন? খুবই সেফ এবং এটা WHO থেকে পারমিটেড।
আচ্ছা, সারা পৃথিবীতে এটা ইউজ করা হয়। যেহেতু বাংলাদেশ হচ্ছে জনবহুল একটা জায়গা, বিশেষ করে ঢাকা শহর, তো দেখা যায় যে এই যে ভ্যাকসিনেশনগুলো রয়েছে সকলের ক্ষেত্রে কিন্তু হয়তো মহাখালী যে হাসপাতাল আছে বা এটার জন্য ডেডিকেটেড যে হাসপাতালগুলো আছে সেখানে এটা সাপ্লাই যদি না থাকে তখন তো দেওয়া আসলে সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কি এটা প্রাইভেটলি বা বাইরে বিক্রি হয় কিনা বা পাওয়া যায় কিনা? হ্যাঁ, প্রাইভেটলি পাওয়া যায়। যেটা বললাম যে প্রাইভেটলি সাধারণত আমরা যেটা প্র্যাকটিস করি ওটা হয়তো প্রাইভেটলি ওভাবে করে না, তারা একটু পুরানো রেজিমেন্ট যেটা আছে ওটাতে ইউজ করে, প্রাইভেটলি পাওয়া যায়। কিন্তু এটা কিন্তু প্রতিটা উপজেলা, প্রায় উপজেলাতেই এবং জেলা শহরের হাসপাতালগুলোতে গভর্নমেন্ট থেকে সাপ্লাই করা হয়। এবং আমাদের এখানে তো আমরা প্রতিদিন এভারেজ 400 থেকে 500 কে ভ্যাকসিন দেই, যেটা গভর্নমেন্ট সাপ্লাই থেকে হয়। এখন উপজেলা পেরিফেরিতে মাঝে মাঝে ইন্টারাপশন হইতে পারে, সাপ্লাই হয়তো সমস্যা হইতে পারে, কিন্তু সাধারণত এটা গভর্নমেন্ট থেকেই সাপ্লাই দেয় এবং স্বয়ংসম্পূর্ণ আছে আমাদের দেশে, এটা ফ্রি অফ কস্টেই দেওয়া হয়। খুব মাঝে মাঝে যদি ক্রাইসিস না হয় তাহলে এটা ফ্রি অফ কস্ট দেওয়া হয়। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, যেহেতু আমরা বারবার বলছি জলাতঙ্ক থেকে প্রতিরোধটাই হচ্ছে মূলত আমাদের বাঁচবার উপায়, তো যেই কুকুর বা পোষা বিড়াল, আমরা এখন দেখা যায় যে পোষা বিড়াল এবং পোষা কুকুরের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, তো স্ট্রে ডগ যেগুলোকে আমরা বলি বা স্ট্রে ক্যাট যেগুলোকে বলি, সেগুলো টিকা প্রাপ্ত আছে কিনা সেটা আমরা জানি না। তো এই ক্ষেত্রে হচ্ছে সেই পোষা কুকুর বা বিড়ালকে কিভাবে ভ্যাকসিনেটেড করা যেতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ আমাদের যে অবজারভেশন আছে, আমরা রিসেন্টলি দেখতেছি গত 2-3 বছর যাবৎ কুকুর থেকে বিড়ালের কামড়ে বেশি পেশেন্ট আমাদের কাছে আসতেছে। এটার একটা কারণ হচ্ছে যে অনেকেই এখন বাসায় প্যাট অ্যানিমেল আছে, অনেকেই বিড়াল পালে, এবং এই সংখ্যাটা অনেকের বাসায় আমাদের অবজারভেশন যে 15 থেকে 30টা বিড়াল আছে। আচ্ছা, এত বিড়াল থাকে, তো এটা আসলে কি যাদের ওনারা প্যাট যারা করবেন তাদের অবশ্যই এনশিওর করতে হবে ভ্যাকসিনেশনটা। আবার একটা কথা হয়ে থাকে না যে দেখা যায় যে আমার পেটটা হচ্ছে একেবারে ভ্যাকসিনেটেড, বাট অনেক ক্ষেত্রে কিন্তু এই বিড়ালগুলো বাসার বাইরেও যায় এবং যে স্ট্রে ডগস বা স্ট্রে ক্যাটস আছে তাদের সাথে কিন্তু মেলামেশাটা করে, সেখান থেকে কি র্যাবিস হতে পারে না? হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আমাদের যেটা অবজারভেশন বা আমরা যেটা খেয়াল করি যে পেশেন্ট অনেকেই বলে যে ওনার প্যাটটা ভ্যাকসিনেটেড কিন্তু ডকুমেন্টেশনটা রাখতে পারে না, কারণ এই ভ্যাকসিন কিন্তু আপনার লাইফ লং ইমিউনিটি দেয় না। আচ্ছা, এটা আপনাকে 1 বছর বা 2 বছর দিবে ভ্যাকসিন অনুসারে। এনিম্যালদের ক্ষেত্রেও তাই এবং হিউম্যানদের ক্ষেত্রেও তাই। এই ভ্যাকসিন একবার দিলে যে তাকে সারা জীবন আর দিতে হবে না তা না, কিন্তু সেটা কতদিন পর আবার নিতে হবে? এটা যদি আবার 3 মাস পরে আবার বাইট দেয় তাহলে সাধারণত আবার নিতে হতে পারে। আচ্ছা, আমরা কথা বলছিলাম স্যার র্যাবিস নিয়ে, পোষা প্রাণী নিয়ে কথা বলছিলাম। তো আপনি বললেন যে পোষা প্রাণী যদি হচ্ছে ভ্যাকসিনেটেড হয়ে যায়, তবে যদি আবারও হচ্ছে এরকম স্ট্রে ডগ থেকে যদি সে আক্রান্ত হয় আবারও কিন্তু র্যাবিস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যে তার যে যার পেট, সে কিভাবে আসলে বুঝবে যে এই যে পেটটা আছে বা এই যে অ্যানিমেলটা আছে তার র্যাবিস হয়েছে? কি কি লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে? একটা কথা হচ্ছে কি, একটা অ্যানিমেলকে যখন ভ্যাকসিনেশন করা হয় তার কিন্তু একটা টাইম পর্যন্ত ইমিউনিটি থাকে। ইমিউনিটিটা ভ্যাকসিন বেডেও 1 বছর বা 2 বছর হয়। তাহলে ওই অ্যানিমেলকে যদি অন্য কোনো অ্যানিমেল কামড় দেয় তাহলে এই 2 বছরের মধ্যে কিন্তু তার হওয়ার সম্ভাবনা নাই, কারণ সে ভ্যাকসিনেটেড। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ভ্যাকসিনেশনটা অ্যানিমেলকে কবে করেছেন আপনি শিওর না, তাহলে কি করতে হবে? যেহেতু অ্যানিমেলটা আপনার পেট, তা আপনি ওনাকে অবজার্ভ করবেন যে ওনার 10 দিনের মধ্যে কোনো ধরনের অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে কিনা। এখন অ্যানিমেলের অ্যাবনর্মাল বিহেভিয়ার কীভাবে বুঝবো? অ্যানিমেলের যে অ্যাবনর্মাল বিহেভিয়ার বুঝবো যদি অ্যানিমেলটা দেখা যায় যে এখন খাচ্ছে না, বা অ্যানিমেলের মধ্যে অ্যাগ্রেসিভ আচরণ শুরু হয়েছে, বা ওর লালা সিক্রেশন হচ্ছে, মুখ থেকে লালা পড়তেছে, অথবা সে ঝিমুচ্ছে, সারাক্ষণ ঘুমাচ্ছে, তাহলেই বুঝবে যে আপনার অ্যানিমেলটা অস্বাভাবিক। তখন কিন্তু আপনাকে ভ্যাকসিনেশন নিয়ে নিতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন সবাই কি নিবে কিনা, সবাই নেওয়া দরকার নেই, কারণ আমার যদি প্যাট অ্যানিমেল আমাকে তো 2 দিন পরে পরেও সে স্ক্র্যাচ করতে পারে, তাহলে কি আমি 2 দিন পর পর ভ্যাকসিন নেব? কোনো দরকার নেই, আপনি অবজার্ভ করেন অ্যানিমেলটাকে। আচ্ছা, বাসায় যে অ্যানিমেলের এরকম লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে বাসার যে লোকজন আছে, কারণ যেহেতু বললেন অনেক বেশি লালা পড়তে পারে, তাই না? তো লালাটা তো হচ্ছে নিশ্চয়ই বাসার অনেক জায়গায় হচ্ছে ছড়িয়ে যেতে পারে। কিন্তু লালা থেকে আপনার এটা কিন্তু মিউকাস মেমব্রেন যদি রাপচার থাকে, ব্লাড টু ব্লাড না হলে এটা কখনো ছড়াবে না। আপনার হাতে লাগলে কিন্তু ছড়াবে না। এই ধরনের মাঝে মাঝে কিন্তু রোগীরা আসে যে বলে যে আমার লালা লেগেছে, লালা থেকে এটা ছড়াবে না যখন আপনি স্কিনে যদি ব্রিচ না থাকে, স্কিনটা যদি কাটা না থাকে, তাহলে আপনার ব্লাডে যদি কন্টাক্ট না যায় তাহলে এই ভাইরাস তো ছড়াবে না। এটা তো এয়ারবোর্ন না, বাতাস থেকে বাতাসে হয় না। আচ্ছা, এটা হচ্ছে লালা যদি সেটা হচ্ছে স্কিনটাকে যদি হচ্ছে ব্লাডে যদি চলে যায় সেই ক্ষেত্রে আসলে এটা হতে পারে। আচ্ছা, আমাদের হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এটাকে কিভাবে আসলে আমরা প্রতিরোধ করতে পারি? যেহেতু আমরা জানি এর প্রতিকার আসলে তেমন একটা সম্ভব নয়, তাহলে প্রতিরোধটা আসলে কি? প্রতিরোধ হচ্ছে যে আমার যেটা সাজেশন যেটা হচ্ছে যে যারা অ্যানিমেল
পালছেন, ঘরে রাখছেন, অবশ্যই ওনাদেরকে ভ্যাকসিনেটেড করবেন এবং এনশিওর করবেন যে ভ্যাকসিনেশনটা হয়েছে টাইম মতো। এটা হচ্ছে প্রথম কথা। এখন অ্যানিমেল নিয়ন্ত্রণ কতটুকু করা যাবে এটা হচ্ছে পার্সোনাল ইস্যু, যে আমি বাসায় কয়টা রাখবো, কিন্তু আমার মনে হয় অনেক বেশি অ্যানিমেল আসলে এখনকার একসাথে, হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন তো আপনি ধরেন সেপারেট বাসা না, এখন তো ফ্ল্যাট বাসা, তো একজন আরেকজনকে ডিস্টার্ব করে। এটা হচ্ছে যে একটা, আর সেটা হচ্ছে যে আপনি যদি বাইট হয়ে যায় তাহলে আপনি অ্যানিমেলকে আপনি অবজার্ভ করেন যে তার মধ্যে অস্বাভাবিক আচরণ হচ্ছে কিনা, আর আপনি যদি অ্যানিমেলকে অবজার্ভ না করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভ্যাকসিনেশন নিয়ে নেবেন, কারণ এটা 100% প্রিভেন্টেবল আপনি বলছেন, আবার 100% মর্টালিটি, তো যার হয়ে যাবে সে তো আর সেভ হবে না। আচ্ছা, যদি অ্যানিমেলকে ভ্যাকসিনেটেড করতে হয় সেক্ষেত্রে হচ্ছে মহাখালী যে হাসপাতালটা রয়েছে আপনাদের, সেখানে কি ব্যবস্থা আছে? ওটা শুধু হিউম্যানের জন্য, অ্যানিমেলদের ভ্যাকসিনেশনের জন্য আলাদা ভেটেরিনারি হসপিটাল আছে। তাদের জন্য ভ্যাকসিনেশনটা হচ্ছে কতটুকু নিতে হয়? যেমন এখানে বললেন যে 3টা ভিজিট অ্যাট লিস্ট করতে হয়। ওদের খুব সম্ভবত ওদের হয়তো সিঙ্গেল ডোজ করে নিতে হয় বা 2টা ডোজ নিতে হয়, আমি ঠিক এক্সাক্ট জানি না। এটা ভেটেরিনারি যারা ডক্টর আছে ওনারা কিন্তু দেন, এবং এটার জন্য ওদেরও কিন্তু একটা আলাদা আরেকটা প্রশ্ন, যে শুধুমাত্র তার বিড়াল বা কুকুর দিয়ে হয় না, বাট মূলত আমরা বলছি ম্যাক্সিমাম হচ্ছে কুকুর দিয়ে হয়ে থাকে, বাট ইঁদুরের ক্ষেত্রে কিন্তু আমরা ইঁদুর থেকে হয় না, ইঁদুর থেকে হয় না, আচ্ছা, এটা সম্ভাবনা নেই। আর স্ট্রে ডগ থেকে যেটা হয়, স্ট্রে ডগগুলোকে যদি কমিউনিটি ওন করতে পারে, মানে ওদের তো ধরেন ওদের তো টাইমলি খাবারের একটা এনশিওর করতে হবে এবং ওদেরও ভ্যাকসিনেশনটা করতে হবে। এটা যদি যে এলাকায় কুকুরগুলো কিন্তু দেখবেন যে একটা কমিউনিটি কুকুর আরেকটা কমিউনিটিতে যায় না, ওদের নিজস্ব একটা বাউন্ডারি আছে, তাহলে ওখানে যারা কমিউনিটির যারা ওনার হন, কমিউনিটি যারা লিড করেন, তারা যদি এগুলোকে একটা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারেন এবং ওদের খাওয়াটা যদি এনশিওর করেন, এবং ওদেরকে যদি ওদের তো আসলে ইয়েটা বেশি হয়, জেনারেশনটা বেশি হয়, তাই ওদেরকে যদি নিয়ন্ত্রণ রাখা যায় সংখ্যাটা, তাহলে অনেক অংশে এগুলো কমে আসবে। নির্দিষ্ট কোনো মৌসুম আছে যে এই মৌসুমে আসলে জলাতঙ্ক রোগটা বেশি প্রকাশ পায়, এরকম আছে? হ্যাঁ, ওদের রিপ্রোডাক্টিভ টাইমটাতে ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। কোন মাসটা বেশি হতে পারে? এটা হচ্ছে আমরা যেটা বলি যে বাংলাতে ভাদ্র আশ্বিন মাসে, এগুলো কুকুরের জন্য, এবং বিড়ালের জন্য আসলে ওইরকম একটা কাছাকাছি টাইমে আছে। আচ্ছা, বিড়াল পোষা প্রাণী হচ্ছে, বিড়াল যারা হচ্ছে পালেন বা বিড়াল প্রেমিক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে আমার বিড়ালটা পার্সিয়ান ক্যাট, এটা বিদেশ থেকে আনা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে ভ্যাকসিনের প্রয়োজন নেই, বিষয়টা কি আছে এরকম? অবশ্যই করতে হবে, এটা যে দেশেরই ক্যাট হোক, কারণ ক্যাট থেকে অনেক কেস রিপোর্ট আছে যে ক্যাট থেকে র্যাবিস হয়েছে, আমাদের হসপিটালেও আছে, আমাদের এরকম অনেক রেকর্ড আছে। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো ধরনের ওষুধ বের হয়েছে কি র্যাবিসের এগেইনস্টে? ওষুধে আসলে এখন পর্যন্ত ওষুধ বের হয়নি, এটার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে এক হচ্ছে যে র্যাবিসের সংখ্যা অনেক কমে গেছে, কারণ যেহেতু প্রিভেন্টেবল একটা ডিজিজ, এটার সংখ্যা অনেক কমে গেছে, তো এখন আসলে ওইটা ওষুধ তৈরি করে ওষুধ ট্রায়াল দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক রোগী নাই। কিছু ওষুধ ট্রাই করা হয়েছে, আমাদেরও এখানে আমরা ট্রাই করেছি, পেশেন্টগুলো সেভ হইতে পারে, কিন্তু সেভ হইলেও পেশেন্টগুলো ডিজেবল হয়ে যায়। আচ্ছা, এই র্যাবিসের ওষুধের জন্য হচ্ছে বা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের যে চিকিৎসার দিকটা আছে সেটা কতটুকু বিস্তারিত হয়েছে বা আমরা কতটুকু কাজ করছি, খুব সংক্ষেপে উত্তরটা নেব। আমরা আসলে আমাদের প্রিভেনশনের দিকে আমাদের বেশি ফোকাস, আমরা কাজ করছি, গভর্নমেন্টও কাজ করছে, ডগগুলোকে ভ্যাকসিনেশন করা, লাইগেশন করা, সংখ্যা নিয়ন্ত্রণ করা, আমাদের গভর্নমেন্ট ফ্রি সাপ্লাই দিচ্ছে ভ্যাকসিনটা, এটা আছে। তাছাড়া আমরা রোগীগুলোকে আগে এই রোগীগুলো ভর্তি হইতে পারতো না, কোনো হাসপাতালে এইগুলো ভর্তি হওয়ার সুযোগ ছিল না, এখন আমরা রোগীগুলোকে ভর্তি রাখার চেষ্টা করছি, আমাদের এখানে ভর্তি হয়, আমরা তাকে সাপোর্ট দেই। অ্যান্টিবডিটা কিভাবে দেখা যায় সেটা আমরা ট্রাই করতেছি, যে একটা ভ্যাকসিন দেওয়ার পরে। অসংখ্য সাধুবাদ জানাই এই বিষয় নিয়ে যে হচ্ছে আপনারা কাজ করে যাচ্ছেন, এবং আশা করছি যে ভবিষ্যতে হচ্ছে আমরা এটার একটা ফল দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকলে আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।